ঠিকই বলেছেন। ওনার আন্দোলনের লক্ষণরেখা হলো বিধানসভায় ভাঙচুর করা, 14 দিন ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ করে রাখা। উনি হয়তো সেটাই বলছেন যে আপনারা এইসব কী করছেন, শান্তিপূর্ণ বিকাশ ভবনে বসে আন্দোলন, গিয়ে ভাঙচুর করুন বিধানসভা, গিয়ে যতবার চুরি করে টাকা নিয়ে চাকরি দেবে ততবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা আসবে, আমরা মামলা করব, বাতিল করব। গ্রুপ সি গ্রুপ ডিকেই ঘুষটা দিয়েছে, কারণ আমরা সবাই জানি বেশি দুর্নীতি, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে দুর্নীতির বেশি পরিমাণটা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে। ব্যাপার বিরোধীরা কিভাবে বিরোধিতা করবেন উনি বলে দেবেন, যারা বঞ্চিত তারা কিভাবে আন্দোলন করবেন উনি বলে দেবেন। এই কথার মাধ্যমে একটা জিনিস কি প্রমাণ হয়, যে পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, অটোক্রেসি চলছে, মোনার্কি চলছে। উনি চাইছেন উনি যা বলবেন তাই হবে। এই কুণাল ঘোষই বলেছিলেন যে সারদার সবচেয়ে বেশি বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কুণাল ঘোষ বলেছিলেন বিজেপির এজেন্ট তৃণমূলে হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়। দেখা যাক রুল পে কুল বা কুল পে রুল কোনটা হয়। দাদা, যারা নিজেদেরকে একেবারে অযোগ্য বলে নিজেরাই দাবি করছে তারাই আবার একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তাদের যাতে ডিসেম্বর অবধি বহাল করা হয় এবং যাতে তারা নতুন পরীক্ষায় বসতে পারে সেই দাবিতে। এটা মানে নিজেরা অযোগ্য বলে নিজেরাই আবার দাবি করছেন, কি করে সম্ভব? তো সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আমি গিয়ে দাবি করছি আমি অযোগ্য, কিন্তু আমি এটাও দাবি করছি আমি চাকরিতে চাইনি, আমাকে কমিশন চাকরি দিয়ে দিয়েছে, তো আমার কি দোষ? আমাকে এই 31শে ডিসেম্বর অবধি সুযোগ দেওয়া হোক আর নতুন পরীক্ষায় বসতে দেওয়া হোক। সুপ্রিম কোর্ট বলেছে যে না, আপনার এই যুক্তিতে কোনো যৌক্তিকতা নেই, আর আপনি কমিশন তো আর এমনি এমনি চাকরি দেয়নি, নিশ্চয়ই কিছুর বদলে চাকরি দিয়েছে, আপনার এই আবেদন খারিজ বলে পুরো খারিজ করে দিয়েছে। দাদা, এই যে তারা বারংবার দাবি করছে যে সংসার কি করে চলবে বা ঘর বাড়ি কি করে চালাবে, সুপ্রিম কোর্টে যেতেও তো কিছু হলেও অ্যামাউন্ট প্রয়োজন হয়। স্পন্সার্ড লিটিগেশন, আমার বিশ্বাস কেউ বা কারা প্রথম থেকে, আজকে না, যখন এদের চাকরি ছিল তখন থেকেই কেউ বা কারা বা কোনো গোষ্ঠী এদেরকে দিয়ে মামলাগুলো স্পন্সর করছিল। কারণ বিষয়টা হলো, একটা ভয় ছিল যারা স্পন্সর করছে তারা হলো সেই ব্যক্তিরাই যারা এই টাকা নিয়ে চাকরি দিয়েছে, কারণ তাদের মধ্যে একটা ভয় চাকরি চলে গেলে তাদেরকে হয়তো ওই টাকাটা ফেরত দিতে হতে পারে, তাই জন্য। অন্যদিকে মুখ্যমন্ত্রী একেবারে তাদের জন্য বার্তা দিচ্ছেন যারা বিকাশ ভবনের বাইরে আন্দোলন করছে, বলছেন আন্দোলনের একটা লক্ষণ রেখা থাকে, আমিও আন্দোলন করেছি। ঠিকই বলেছেন। ওনার আন্দোলনের লক্ষণরেখা হলো বিধানসভায় ভাঙচুর করা, 14 দিন ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ করে রাখা। উনি হয়তো সেটাই বলছেন যে আপনারা এইসব কী করছেন, শান্তিপূর্ণ বিকাশ ভবনে বসে আন্দোলন, গিয়ে ভাঙচুর করুন বিধানসভা, গিয়ে অবরুদ্ধ করে রাখুন। সেই লক্ষণরেখাটা কথাই হয়তো উনি এই চাকরি প্রার্থী শিক্ষকদের বলতে চাইছেন। উনি বলছেন যে আমি বৈঠক করে বলেছিলাম রিভিউ করব, আমি রিভিউ করেছি, আইন না মেনে আমি কাজ করতে পারবো না। উনি যেদিন অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, সেই দিনই ওনার শিক্ষা দপ্তর চিঠি দিয়ে বলেছিল সুপ্রিম কোর্টের অর্ডার আমরা মেনে নিয়ে নতুন পরীক্ষা নেব। সেটা বলার পরে আবার কিসের রিভিউ করছেন? একটা মিথ্যাচার, এদের এই যাদের চাকরি চলে গেছে তাদেরকে বিভ্রান্ত করা আর ভুল পথে চালনা করা, এর বাইরে উনি আর কিচ্ছু করছেন না। এই যে আপনারা এত টিভি চ্যানেলে বলছেন, এত স্যাটেলাইট এমনি ডিজিটাল মিডিয়াতে বলছেন, আপনারাই উস্কানি দিচ্ছেন, আপনারাই মামলা করছেন। দেখুন, আজকে এটা সুপ্রিম কোর্টে প্রমাণিত। প্রথম, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজ্য সরকার দুর্নীতি করেছে। দ্বিতীয়, যারা ন্যূনতম কিছু জানে তারা বোঝে যে আইনজীবীরা মামলা করে না, কোনো না কেন যারা বঞ্চিত তারাই আসে সেই মামলা, আইনজীবীরা তাদের হয়ে কোর্টে সওয়াল করে। কোর্ট যদি মনে করে এই সওয়ালে যুক্তি আছে তখন সেই সওয়াল অনুযায়ী সেই যুক্তি বেঁধে রায় দেয়। রাজ্য সরকার তো চাকরি দিচ্ছিল, আপনাদের জন্য তো চাকরি হয়নি, তিনি বারংবার এই দাবিটা করেছেন। দেখুন, উনি কি দাবি করছেন সেটা তো এসে যায় না, কারণ বিষয়টা আপনাকে বুঝতে হবে, যতবার চুরি করে টাকা নিয়ে চাকরি দেবে ততবার বঞ্চিত চাকরিপ্রার্থীরা আসবে, আমরা মামলা করব, বাতিল করব। স্বচ্ছভাবে চাকরি দেবেন, কোনো চাকরিই বাতিল হবে না। তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে এটাও বললেন যে এই যে আন্দোলন করছেন আপনাদের তো বেতন বন্ধ হয়নি, এমনকি গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য ভাতার প্রকল্পও আমি টাকা দেবো এরম ভেবেছি। প্রথমত গ্রুপ সি গ্রুপ ডিতে উনি যেটা দিচ্ছেন এটা ভাতা না, ওটা ঘুষ।
ভয় পাচ্ছেন যে এসব না দিলে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তারা যদি তাদের মুখ খুলে দেয়, সিবিআইয়ের কাছে বলে দেয় যে কোন নেতাকে টাকা দিয়েছে, সেই মুখ বন্ধ করার জন্য, ওটা ঘুষ আর কিচ্ছু না। শুধু গ্রুপ সি গ্রুপ ডি কেন? গ্রুপ সি গ্রুপ ডিকেই ঘুষটা দিয়েছে কারণ আমরা সবাই জানি বেশি দুর্নীতি, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে দুর্নীতির বেশি পরিমাণটা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিতে। কিন্তু তিনি তো বলছেন যে কারোর বেতন বন্ধ হয়নি, তাহলে আপনারা আন্দোলন করছেন কেন? এই যে আরেকটা কথা, কারোর বেতন বন্ধ হয়নি, তার মানে সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছিল 9, 10, 11, 12 যারা অযোগ্য তারা বেতন পাবে না, উল্টা বেতন ফেরত দেবে। তার মানে কি উনি, এই তো বললেন উনি নাকি আইন মেনে চলেন, তার মানে উনি কি সবাইকে বেতন দিচ্ছেন? এক, আর উনি যদি সবাইকে বেতন না দিয়ে থাকে, যদি শুধুমাত্র কিছু সংখ্যক শিক্ষকদের যাদের বিরুদ্ধে আপাতত কোনো অভিযোগ নেই তাদের বেতন দিয়ে থাকে, তার মানে ওনারা কাজ করছেন বলে উনি বেতন পাচ্ছেন। এক, কিন্তু সেই বেতন দেওয়ার পেছনেও সুপ্রিম কোর্ট একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে আপনাকে 31শে মের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, সেই কন্ডিশনেও এরা বেতন পাচ্ছেন। তাহলে উনি এখনও আবার রিভিউ করে রেখে দিয়েছেন, এটা তো দিতে পারছে আবার কি। তিনি একেবারে যেখান থেকে তিনি সাংবাদিকদের মানে প্রেস মিট করেছেন সেখান থেকে তিনি একেবারেই বলেছিলেন যে তিনি বলছেন এভাবে আন্দোলন হয় না। অন্যদিকে তার পুলিশ যারা সেই দিন বিকাশ ভবনে উপস্থিত ছিলেন তারাও আন্দোলনকারীদের বোঝাচ্ছেন এটাকে আন্দোলন বলে না, আন্দোলন কি এখন তারা শেখাবে আন্দোলনকারীদের? না, অদ্ভুত ব্যাপার, বিরোধীরা কিভাবে বিরোধিতা করবেন উনি বলে দেবেন, যারা বঞ্চিত তারা কিভাবে আন্দোলন করবেন উনি বলে দেবেন। এই কথার মাধ্যমে একটা জিনিস কি প্রমাণ হয় যে পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, অটোক্রেসি চলছে, মোনার্কি চলছে। উনি চাইছেন উনি যা বলবেন তাই হবে, আইনের কোনো শাসন থাকবে না, শাসকের আইন থাকবে। এই জায়গাতে পশ্চিমবঙ্গকে উনি নিয়ে গেছেন আজকে। চাকরিহারা শিক্ষকদের নিয়ে দুমুখ রাজনীতি করছেন বামপন্থী নেতারা, কুণাল ঘোষ প্রেস মিট করে একেবারে দাবি করেছেন। এই কুণাল ঘোষই বলেছিলেন যে সারদার সবচেয়ে বেশি বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কুণাল ঘোষ বলেছিলেন বিজেপির এজেন্ট তৃণমূলে হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে এখনও তো উনি তৃণমূলেই আছেন বা তৃণমূলেরই মুখপাত্র, মুখ্যমন্ত্রীর উনি নিজেকে সৈনিক বলে দাবি করেন, তাহলে বিচারিতা কে করছে? সিপিএম এর আইনজীবীরাই চাকরি খাচ্ছেন, আবার তারাই আন্দোলনের মঞ্চে যাচ্ছেন। 100 বার যাবে আন্দোলনের মঞ্চে, এটা দ্বিচারিতা হচ্ছে। 100 বার আন্দোলনের মঞ্চে যাবেন, কারণ আন্দোলন যারা করছে তারা চাইছে স্বচ্ছ নিয়োগ, তারা চাইছে অযোগ্যদের বাদ দিয়ে তাদের নিয়োগ করা হোক। সেখানে যদি সরকার অযোগ্যদের বাঁচিয়ে বেআইনি পথে কাউকে নিয়োগ দেয়, সেই বেআইনি পথটাকে আমরা আবার চ্যালেঞ্জ করা হয়েছে। কোথাও বলা হয়নি যে ফিজিক্যাল বা ওয়ার্কের যারা ওয়েট লিস্টেড তারা জেনুইন না, বলা হচ্ছে যে পদ্ধতিতে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে সেটা বেআইনি, সেটা হয় না, সেটা কোর্টে বলা হয়েছে। সিঙ্গেল বেঞ্চ স্টে দিয়েছে, তাদের গালাগালি করেছে জজকে স্বভাব মতন। ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চও স্টে দিয়েছে, বা সিঙ্গেল বেঞ্চ শুনবে। আলটিমেটলি দেখা যাক না কোর্ট কি বলে। কুণাল ঘোষ তো বলেছে কোর্টের ওপর আমার বিশ্বাস আছে, দেখা যাক কোর্ট কি বলে। আর উনি যে এসব বলছেন আমি বলবো একটু সামলে চলুন, অলরেডি রুলটা জারি হয়ে গেছে, প্লাস আপনি বেলে আছেন, হুটহাট করে ক্যান্সেল হয়ে যেতে পারে বেল, একটু সামলে চলুন। দাদা এই যে রুলের প্রসঙ্গ, তিনি কিন্তু একেবারে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন যে রুল জারি হলেও তিনি কিন্তু খুব কুল। দেখা যাক রুল পে কুল বা কুল পে রুল কোনটা হয়। এটা বলতে পারি, রুলে কি লেখা থাকে বলুন তো? খুব সুন্দর ভাষায় লেখা থাকে, স্বচ্ছতার সঙ্গে লেখা থাকে যে আপনাকে কেন জেলে পাঠানো হবে না তার কারণ ব্যাখ্যা করুন। কারণ ব্যাখ্যাটা করুন যে কেন জেলে পাঠানো হবে না, তারপর দেখা যাক উনি কুল না ঝুল কি দেখা যাবে। তাহলে কি বেল ক্যান্সেল হয়ে আবার জেলে যাওয়া নিশ্চিত? এই জেলে পাঠানোর জন্য বেল ক্যান্সেল হওয়ার দরকার নেই, কিন্তু এটা যদি প্রমাণিত হয় উনি কোর্ট অবমাননা করেছেন, তার জন্য জেল নাও হতে পারে, কিন্তু তার জন্য বেলটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ।